হত্যা মামলায় সাবেক এমপি আব্দুস সালাম মুর্শিদি রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেফতার নিশ্চিত করেছে র্যাব। নেওয়া হবে ডিবি কার্যালয়। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি। ভয়েস অব আমেরিকাকে ডক্টর ইউনূস আইন মেনে ফেরত চাইবে শেখ হাসিনাকে। স্বৈরাচারে দোসররা সরকারকে ঘিরে রেখেছে অভিযোগ বিএনপির। ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে অস্থিরতা চেষ্টার অভিযোগ। খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা। 144 ধারা জারি। এবং ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দাবি তেল আবিবের। লেবাননের দক্ষিণাঞ্চলে আইডিএফ এর স্থল অভিযান। দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম। সংবাদ রাতের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে পুরো সংবাদ। খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানিয়েছে 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গেল 30 আগস্ট বিএনপি নেতা খায়রুল ইসলাম বাদী হয়ে থানায় মামলাটি করেছিলেন। সে মামলাকে কেন্দ্র করেই গ্রেফতার হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার। এছাড়াও সালাম মুর্শিদি একাধারে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর সাবেক সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। রাজধানী বসুন্ধরা থেকে গ্রেফতার করা হয়েছে খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে নিয়ে। এ নিয়ে আমরা আরও জানবো। দর্শক ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, আপনি নিশ্চয় শুনছেন, আপনি জানাবেন আব্দুস সালাম মুর্শিদিকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে কিনা। গ্রেপ্তারের পর যারা এই সরকার পতনের পর যে সকল নেতারা গ্রেপ্তার হয়েছিলেন তাদেরকে কিন্তু ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। সেই সূত্র ধরেই কিন্তু আমরা একটি বিষয় লক্ষ্য করছিলাম যে আসলে আব্দুস সালাম মুর্শিদি তাকে গ্রেপ্তারের পর আসলে ডিবি কার্যালয়ে আনা হবে কিনা, এবং আমরা কিন্তু সেজন্যই এখানে এসেছি এবং আমরা আসলে সেই বিষয়টি আমরা দেখছি। তবে এখানে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার রয়েছে এবং এখানে ডিবি অফিসের যে গেট সেই গেটে কিন্তু পুলিশ সদস্যরাও এখানে রয়েছেন এবং আমরা এখন পর্যন্ত আসলে তাকে যে এখানে আনা হয়েছে সেই বিষয়টি কেউ আমাদেরকে নিশ্চিত করেনি। তবে একটি ধারণা করা হচ্ছে যে যেহেতু এর আগে যারা গ্রেপ্তার হয়েছিলেন র্যাবের হাতে তাদেরকে কিন্তু ডিবি কার্যালয়ে আনা হয়েছিল এবং এর বাইরে যখন তাদেরকে আদালতে তোলা হয় এবং রিমান্ড আবেদনের পরেও কিন্তু আসলে এখানেই রেখে আসলে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। সেক্ষেত্রে আজকে যে সালাম মুর্শিদি তাকে যে গ্রেপ্তার করা হয়েছে তাকেও হয়তোবা এখানে আনা হতে পারে এবং আমরা এখন পর্যন্ত তাকে আনতে আমরা এখানে দেখিনি। তবে আমরা যদি একটু সালাম মুর্শিদি সম্পর্কে বলতে চাই সেক্ষেত্রে কিন্তু বলা চলে তিনি বাংলাদেশের একজন রাজনীতিবিদ ছিলেন এবং তিনি কিন্তু ক্রীড়াঙ্গনে তার একটি বিচরণ ছিল এবং বাংলাদেশের যে তৈরি পোশাক শিল্প সেখানেও তার বিচরণ ছিল এবং এই তিনটি বিষয় নিয়েই কিন্তু তিনি তার অবস্থানটি তৈরি করেছিলেন এবং তিনি কিন্তু 2018 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় খুলনায় নির্বাচিত হয়েছিলেন এবং তারপর থেকেই কিন্তু তিনি রাজনীতিতে সরব ভূমিকায় পালন করেছেন এবং তার বিরুদ্ধে সেখানকার একটি হত্যা মামলায় তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এর বাইরেও আসলে কোনো অভিযোগ রয়েছে কিনা, কারণ একটি মামলায় হয়তোবা গ্রেপ্তার করা হয়েছে, এর পরবর্তীতে অন্য যে সকল তার বিরুদ্ধে আরো কোনো মামলা রয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখে কিন্তু সেই মামলাগুলো বা যদি কোনো মামলা থেকে থাকে সেখানেও কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো এবং আদালতে সোপর্দ করা সেই বিষয়গুলো করা হতে পারে এবং আগামীকালকে তাকে আদালতে তোলা হবে এই বিষয়টি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং এর বাইরে যেহেতু থানাগুলোর অবস্থা বলা চলে যে সরকার পতনের পরই থানাগুলোতে হামলা ভাঙচুরের একটি ঘটনা ছিল এবং তারপর থেকে কিন্তু থানাগুলো পূর্ণাঙ্গ রূপে চালু করা এবং ধীরে ধীরে তাদের যে পূর্ণাঙ্গ কাজে ফেরা সেই জায়গাটিতে এখনো ফিরছেন। সেক্ষেত্রে গ্রেপ্তার এবং গুরুত্বপূর্ণ যে সকল আসামিদের গ্রেপ্তার করা হয় সেই আসামিদের কিন্তু
ডিবি কার্যালয়ে রাখা হয় এবং তাকেও আসলে ডিবি কার্যালয়ে রাখার একটি সম্ভাবনা রয়েছে এবং তাকে এখানে নিয়ে আসা হলে আমরা হয়তো বা পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো যে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে কিনা এবং আনা হবে কিনা। তো এই ছিল আমার কাছে ডিবি কার্যালয়ের সামনে থেকে সবশেষ। আজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ডিবি কার্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আজিম। ধানমন্ডি থানার কিশোর আব্দুল মোতালেব হত্যা মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে 5 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এদিকে আলাদা হত্যা চেষ্টা মামলায় ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে 5 এবং সাবেক হুইপ মাহবুব আরাগিনীকে 3 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বিস্তারিত ফজলে আদিত্যর রিপোর্টে। নির্বাচন কমিশনের সচিব ছিলেন জাহাঙ্গীর আলম। শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ডামি নির্বাচনের অন্যতম কারিগর মনে করা হয় তাকে। ছাত্র জনতার আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর গণহত্যার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন তিনি। মঙ্গলবার সকালে গুলশান এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাকে ধানমন্ডি থানার আব্দুল মোতালেব হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক বেল্লাল হোসেন 5 দিনের রিমান্ড আদেশ দেন। কিশোর যে মোতালিব সে পুলিশের গুলিতে নিহত হয় এবং সে এই হত্যার সঙ্গে যে পুলিশরা সেখানে ডিপ্লয় ছিল, যারা সেখানে ছিল এবং তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে এই আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই দিন ভোলার 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিন্নিকে আদালতে আলাদা মামলায় হাজির করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে সাভার থানার হত্যা চেষ্টা মামলায় ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জ্যাকবকে 5 দিন এবং আশুলিয়া থানার হত্যা চেষ্টা মামলায় গিন্নিকে 3 দিনের রিমান্ড আদেশ দেন। ভোলা কর্পোরেশনের অবৈধ ভোটে নির্বাচিত এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, তাকে 10 দিনের রিমান্ড চেয়ে আজকে আদালতে তাকে রিমান্ড প্রার্থনা করেন, আবেদন করেন। বিজ্ঞ আদালত এই রিমান্ডের দরখাস্তটি দেখেন এবং আসামি পক্ষেও তাদের রিমান্ড বাতিল পূর্বক তার পক্ষের আইনজীবীরা জামিনে প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত এই আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। এই যে আসামি আজকে সে হলো মাহবুব গিনি, এই মামলা ছিল আশুলিয়া। এই মামলার যিনি বাদী তিনি বদিল আলম শিমু, তার পায়ে গুলিবিদ্ধ হয় এবং তিনিই মামলাটা করেন এবং তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে এই অবৈধ এমপি আজকে যে আসামি তাকে এই মামলার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন তদন্তকারী এবং তার পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 2012 সালের 9 ডিসেম্বর বিএনপির অবস্থান কর্মসূচিতে গুলি ও হত্যা চেষ্টার অভিযোগে এমপি জ্যাকবের বিরুদ্ধে সাভার মডেল থানায় গেল 12 সেপ্টেম্বর এই মামলা করা হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারই নেবে। নিউ ইয়র্কে ভয়েস অব আমেরিকা বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট করেন তিনি। ভারতে পলাতক শেখ হাসিনাকে আইনি উপায়ে ফেরত চাওয়া হবে বলেও জানান নোবেলজয়ী। বলেন, ভারতের সঙ্গে তার সরকার সম্পর্ক এগিয়ে নিতে চায়। লুৎফুর কবিরের রিপোর্ট। নির্বাচন, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে নিউ ইয়র্কে সম্প্রতি ভয়েস অফ আমেরিকার মুখোমুখি হন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের নানা পরিস্থিতি উঠে আসে এই সাক্ষাৎকারে। শুরুতেই বাংলাদেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা মনে করেন শীঘ্রই তাদের উপর জনগণের আস্থা ফিরবে। তারা দেখছে যে তাদের যে ক্ষমতা ব্যবহার করতে পারছে না, তার ফলে সেনাবাহিনীর কাছে দায়িত্ব পালন করতে হচ্ছে, সেটা তাদের জন্য খুব সুখকর বিষয় না। তরুণদের হাত ধরেই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, তাদের হাতেই দায়িত্ব তুলে দেওয়া উচিত বলে মনে করেন ডক্টর ইউনূস। আমি বরাবরই বলে এসছি, এখানে দায়িত্ব পালন করার আগে থেকেই বলছি যে তরুণদের হাতে, কারণ তারাই তাদের ভবিষ্যৎ নিজেরা রচনা করবে। আমরা তাদের হয়ে রচনা যেটা করব সেটা ঠিক হবে না। তো কাজেই আমি আবারও মনে করি যে সারা বাংলাদেশের বিষয় নয়, সারা দুনিয়াতে তরুণদের হাতে
দায়িত্ব দিয়ে দেওয়া ভালো। বাংলাদেশের নির্বাচন কবে হবে সময় ও দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে ভয়েস অফ আমেরিকার বাংলাকে জানান প্রধান উপদেষ্টা। সরকার তো কোনো মত দেয় না এই পর্যন্ত, কাজে সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে না। সীমান্ত সহ নানা ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে উঠে আসে সাক্ষাৎকারে। তিক্ততা পেছনে ঠেলে দুদেশের স্বার্থে সম্পর্ক এগিয়ে নেওয়ার পক্ষে ডক্টর ইউনূস। আমরা তাদের কাছে পরিষ্কার করে বলে দিচ্ছি যে আমরা চাই, সুসম্পর্ক চাই, কারণ এটা ভারতেরও দরকার, আমাদেরও দরকার, আমরা দুই প্রতিবেশী। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনগতভাবে ফেরত চাওয়া হবে বলে জানান এই নোবেল জয়ী। এটা একটা আইনগত বিষয়, নিশ্চয়ই আমরা তাকে ফেরত চাইবো, যেখানেই থাকুক তিনি ফেরত চাইবে, যখন আইনগতভাবে আমরা যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে পারি। সাক্ষাৎকারে সার্ক পুনর্গঠনের উপর জোর দিয়েছেন ডক্টর ইউনূস। এছাড়া নতুন করে মিয়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি। ক্ষমতা যাওয়া উচিত। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংস্কার নিয়ে তাড়াহুড়ো না করতে প্রবাসী বাংলাদেশিরা অনুরোধ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে নিজেদের স্বার্থে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখার উপর জোর দিয়ে তিনি বলেন, আগামী নভেম্বরে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে হতে পারে ঢাকা দিল্লি বৈঠক। 4 অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা সফরের কথাও জানান তিনি। শিউলি রায়কে সঙ্গে নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন নিয়ে মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। নতুন প্রস্তুতি নিয়ে আসতে পারছেন যে আর কি জিজ্ঞেস করা যায়। ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন নিয়ে তিনি জানান, নিজেদের স্বার্থে ঢাকা দিল্লি সম্পর্ক ভালো করতে হবে এবং নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমস্টেক সম্মেলনের ফাঁকে বৈঠক হতে পারে দুদেশের। উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে। বিমস্টেকের সামিট যখন হবে, প্রত্যাশিত এখনো ডেট হয়নি, সম্ভাবনা আছে নভেম্বরেই হবে, সেখানে হয়তো দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা এগুলি তারা সব বিচার চালু করবে বলে করতে পারবে, এরকম আশা প্রকাশ করা হচ্ছে যে খুব বেশি দিন হয়তো আর সময় লাগবে না। তিনি আরো জানান, 4 অক্টোবর সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৈঠক হবে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে। সংস্কার নিয়ে তাড়াহুড়ো না করতে প্রবাসী বাংলাদেশিরা অনুরোধ করেছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। সংস্কারে গঠিত 6 কমিশনের রিপোর্ট পাওয়ার পরই নির্বাচনের রূপরেখা নিয়ে বলা সম্ভব বলেও জানান তিনি। 6টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় 2-1 দিনের মধ্যে হবে। তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন আরো কিছু স্টেকহোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে, তখন সত্যিকার অর্থে তখনই কিন্তু রোডম্যাপটা ঠিক করা যাবে। তখন তার আগে কিন্তু আপনি রোডম্যাপ ঠিক করতে পারবেন। এছাড়া 71কে বাদ দিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক জোরালো করবে না সরকার বলেও জানান এই উপদেষ্টা। 71-এর ঘটনায় দেশটি ক্ষমা চাইলেই সম্পর্ক আগানোর কথা জানান তিনি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। 1-11 ও স্বৈরাচারে দোসররা অন্তর্বর্তী সরকারকে ঘিরে রেখেছে অভিযোগ করে সময় থাকতে সজাগ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। আর ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে পোশাক কারখানা ও পাহাড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে আবারও অভিযোগ করলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাইফুল রিপনের প্রতিবেদন। বিএফইউজের প্রয়াত সভাপতি রুহুল আমিন গাজীর স্মরণে জাতীয় প্রেস ক্লাবের নাগরিক স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এ সময় ষড়যন্ত্রে পা না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান পেশাজীবী নেতারা। শত সৈন্যের রক্তের বিনিময়ে যে সরকার এসেছে তারা ব্যর্থ, আমরা চাই না, কিন্তু ব্যর্থ করার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই সরকারকে বলব, ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। জামায়াত নেতারা বলেন, দুর্নীতি সন্ত্রাসমুক্ত দেশ গড়তে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জরুরি। আর বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সবকিছু ভেস্তে যাবে। আমরা অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য চাই। ঐক্যের প্রতিবন্ধকতা কি তা 1, 2, 3, 4, 5 করে চিহ্নিত করা দরকার। আমরা যেখানে আছি ধৈর্য ধরে ঐক্যটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আর কেউ যদি মনে করেন উমুককে বাদ দিয়ে উমুক, বিএনপিকে বাদ দিয়ে উমুক, তাহলে কিন্তু এটা নিজেরা আসলে ভুল করব।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের কারণেই এখনো গেল 16 বছরের গণতান্ত্রিক আন্দোলন দমনে করা মামলা প্রত্যাহার করেনি অন্তর্বর্তী সরকার। 2 মাস পেরিয়ে গেলেও ঘুম ভাঙছে না উপদেষ্টাদের। মামলাগুলো এখনো কেন চলবে, সেগুলো কেন প্রত্যাহার হবে না? 111-এর সুবিধাভোগীদেরকে চতুর্দিকে বসিয়েছেন, শেখ হাসিনার সুবিধাভোগীদেরকে সাথে নিয়ে সরকার চালাচ্ছেন। সেজন্যই আজকে এই অবস্থা। আজকে সরকারের বয়স প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, এখনো কি আপনাদের ঘুম ভাঙে নাই? আপনাদের চতুর্দিকে আপনাদেরকে ঘিরে ধরেছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশা চালক সাইফুল ইসলামের হাতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নতুন রিকশার চাবি তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, পতিত স্বৈরাচারের দুষ্ট চক্র এখনো ষড়যন্ত্র করছে। কে নজরুল ইসলাম, কে সালাম মুর্শিদি, এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয়, আওয়ামী লীগের এমপি নয়। এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিম ভাবে, পরিকল্পিত ভাবে অস্থিরতা তৈরি করছে। সুতরাং চক্রান্তকারীরা আর চক্রান্ত করে এবং তাদের প্রভুদের কাছ থেকে মদত নিয়েও আর কিছু করতে পারবে না। বিগত সরকারের সময়ে ইউনিয়ন পরিষদ সদস্যরাও বর্বরোচিত হামলায় জড়িত অভিযোগ করে তাদের সরিয়ে দেওয়ার দাবিও জানান রুহুল কবির রিজভী। তাদের অংশ তো এখনো রয়ে গেছে, আপনি ইউপি চেয়ারম্যানদেরকে এখন বাতিল করছেন না কেন? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। খাগড়াছড়িতে ধর্ষণের গুজব ছড়িয়ে আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা নামে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে। ঘটনার পর 2 পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা সদরে জারি করা হয়েছে 144 ধারা। সহকর্মী অপু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। খাগড়াছড়িতে আদিবাসী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা নামে এক শিক্ষককে। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ঘটে এই ঘটনা। এর পরপরই পাহাড়ি বাঙালি 2 পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এ সময় সদরের মহাজন পাড়া এলাকায় কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়, আগুন দেওয়া হয় একটি বাড়িতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা সদরে জারি করা হয় 144 ধারা। স্বাভাবিক, তবে 140 জারি হচ্ছে। আমরা এই শহরবাসীর মধ্যে অনুরোধ করবো যেন তারা শান্তি বজায় রাখে এবং যে ঘটনা ঘটেছে এটা মামলা হবে এবং যারা অপরাধী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। জানা যায়, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিল্ডিং কনস্ট্রাকশন ও সেফটি বিভাগের চিফ ইন্সট্রাক্টর ছিলেন নিহত সোহেল রানা। ভিকটিম একই প্রতিষ্ঠানের 7ম শ্রেণীর শিক্ষার্থী। মঙ্গলবার শিক্ষার্থীকে যৌন নির্যাতন করার ঘটনা জানাজানি হলে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় অধ্যক্ষের কক্ষে সোহেল রানাকে বেধড়ক মারধর করেন 10-15 জন পাহাড়ি যুবক। পরে পুলিশ তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে 2021 সালে 25 ফেব্রুয়ারি সোহেল রানার বিরুদ্ধে ওই শিক্ষা প্রতিষ্ঠানের 10ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন তার বাবা। এ ঘটনায় কারাগার থেকে বের হয়ে আবারও প্রতিষ্ঠানটিতে যোগ দেন তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যাত মানুষের জন্য ত্রাণ কার্যক্রমে সংগ্রহ করা টাকার অডিট রিপোর্ট প্রকাশ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বচ্ছতা, জবাবদিহি ও দৃষ্টান্ত সৃষ্টিতে অডিট রিপোর্ট প্রকাশে সময় লেগেছে বলে জানান সার্জিস আলম। প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে 8 কোটি টাকা ও বাকি টাকা উত্তরাঞ্চলের বন্যায় দেওয়া হবে বলে জানান তারা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। বন্যার্তদের টাকার অডিট রিপোর্ট প্রকাশ ও পরবর্তী পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের যে ত্রাণ কার্যক্রম চলেছিল, এ সময় তারা বলেন, মোট 11 কোটি 69 লাখ টাকা দুর্গতদের জন্য উত্তোলন করা হয়েছে, যার মধ্যে ব্যয় হয়েছে 1 কোটি 78 লাখ 33 হাজার টাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ডোনেশন প্রায় পেয়েছিল প্রায় আমাদের হিসাব মতো, এবং তাদের হাতে সকল ডকুমেন্ট দেখে আমরা যে রিপোর্টে যেটা আছে 11 কোটি 69 লক্ষ 84 হাজার 420 টাকা। তারা খরচ করেছে 1 কোটি 78 লক্ষ 33 হাজার 207 টাকা। 30 সেপ্টেম্বর 2024 সালে তাদের ব্যাংকে ক্যাশ টাকা আছে, মানে ব্যাংকে আছে 9 কোটি 91 লক্ষ 51 হাজার 213 টাকা। বাকি 9 কোটি 91 লক্ষ টাকার মধ্যে 8 কোটি টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেয়া হবে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
8 কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহবিলে দিব। এর বাইরে 8 কোটির বাইরে যে টাকাটি থাকবে অর্থাৎ 1,91,00,000 টাকা সেই জেলাগুলোর প্রশাসন, স্থানীয় প্রশাসন, ডিসি এবং উপজেলা নির্বাহী অফিসার যিনি রয়েছেন তাদের মাধ্যমে, ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে আমরা বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। স্বচ্ছতা, জবাবদিহি ও দৃষ্টান্ত সৃষ্টিতেই অডিট রিপোর্ট প্রকাশে সময় লেগেছে বলে জানান অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আমি যদি এই অডিটটি না করতাম, কিছুদিন আগে করতে পারতাম, কিন্তু এই যে দৃষ্টান্তটি, স্বচ্ছতার জায়গাটি আমাদের মনে হচ্ছে এটি কিছুদিন পরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। সংগঠনটি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে চলতি ব্যাংক হিসাব থাকায় কোনো মুনাফা নেননি তারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে দুর্গাপূজা পালন করতে পারেন সেজন্য সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর চকবাজারে এক সুধী সমাবেশে অংশ নিয়ে জামায়াত আমির বলেন, শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায়ও সকলের এগিয়ে আসা প্রয়োজন। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদেরকে নির্বাচনে নিয়ে আসার প্রশ্ন অবান্তর। এই সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করে ডাক্তার শফিকুর রহমান বলেন, তারা বরাবরই দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে, ক্ষমতায় গেলে কোনো ধরনের তেলবাজি জামায়াত প্রশ্রয় দিবে না উল্লেখ করে আমির বলেন, জাতীয় স্বার্থে তারা কোনো অন্যায়ের সাথে আপোষ করবে না। ফুলের বাগানে এক জাতের ফুল থাকে না, বিভিন্ন জাতের ফুলের বাগান তৈরি হয়। এক একটা ফুলের এক একটা গুরুত্ব, এক এক গাছের এক এক গুরুত্ব। সবাই মিলেই আমাদের এই সমাজ, এই বাগান। আমরা আগামী দিনেও সেই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবো ইনশাআল্লাহ। আগামীতে খুব সন্নিকটে আমাদের হিন্দু ভাই বোনদের তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে, আমরা জানি, সবাই জানি, এটি তাদের বাংলাদেশের সবচেয়ে বড় অনুষ্ঠান। আমরা সরকারকে এই ব্যাপারে কিছু আহ্বান জানাবো ইনশাআল্লাহ, এবং জনগণকে আমরা আহ্বান জানাবো, আমরা তাদের অনুষ্ঠানটা তাদের পরিবেশে তারা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, কেউ গিয়ে সেখানে কোনো ডিস্টার্ব না করতে পারে, এই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো আশা করছি।